দিন সাতেকের ত্রিপুরা। ইতিহাস এ রাজ্যের পরতে পরতে। একই সঙ্গে রয়েছে ওপার বাংলা থেকে ভেসে আসা নস্টালজিয়ার ছোঁয়া। ত্রিপুরা ঘুরে এসে লিখছেন অদিতি শাসমল। ডিসেম্বর মাসের শেষের দিকে উড়ে গেছিলাম ত্রিপুরায়। আগরতলা থেকে শুরু হলো যাত্রা। এককালে ত্রিপুরা রাজপরিবারের বসবাসের স্থান উজ্জয়ন্ত প্রাসাদ এখন রাজ্য সংগ্রহশালায় রূপান্তরিত। ত্রিপুরার নবজাগরণের পিছনে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিশাল ভূমিকা ছিল তা এই মিউজিয়াম পরিদর্শন করলেই বোঝা যায়। সূর্যাস্তের পর ঘণ্টা দুয়েকের জন্য আলো জ্বালানো হয় এই প্রাসাদে। প্রাসাদ ভ্রমণ শেষে চললাম আখাউড়ায়। ভারত ও বাংলাদেশের সীমানা। কুচকাওয়াজের মধ্য দিয়ে পতাকা নামানোর রেওয়াজ দর্শন করতে বেশ কিছু মানুষ রোজ আসেন। ওপারেও একই ছবি, এপারে ত্রিপুরা, ওপারে কুমিল্লা। দ্বিতীয় দিনে আমাদের গন্তব্য জাম্পুই পাহাড়। আগরতলা শহর ছাড়ার আগে ঘুরে নিলাম বেনুবন বিহার নামের একটি বৌদ্ধ মন্দির। কিছু পরে শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে পথে পড়ল বড়মুড়া ইকো পার্ক। সুন্দর এই পার্কটি তৈরি হয়েছে কয়েকটি পাহাড়, টিলা আর জলাশয় নিয়ে। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য সাঁকো, সিঁড়ি ও ঢাল করা আছে। বাগানের বেশ ভিতর দিকে সংরক্ষিত অঞ্চলে ঔষধি গাছের চাষ হচ্ছে। দেখতে পাওয়া যায় জলাশয়ের ধারে পানকৌড়ি সযত্নে গা শুকোচ্ছে। মাছরাঙা টুপ করে জলে ডুব দিয়ে মাছ ধরছে। রঙিন ফুলের পাপড়ির মতো প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে। সব মিলিয়ে যেন রূপকথার রাজ্য। পার্কের প্রধান ফটকের ঠিক উল্টো দিকে রয়েছে সুভেনিরের দোকান। মহিলাদের হাতে তৈরি ছোট বড় ঘর সাজানোর জিনিস, হাতে বোনা কাপড়, চাদর ইত্যাদি পাওয়া যায়। জাম্পুইয়ের পথে আরও অনেকটা যেতে হবে বলে সেসব পসরা না দেখে বেরিয়ে পড়তে হলো। পথে একটি ছোট্ট দোকানে দুপুরের খাবার খেয়ে চললাম জাম্পুইয়ের পথে। উপস্থিত হলাম কাঞ্চনপুরে। বিরাট বাজার এখানে। জাম্পুই যেহেতু পাহাড়ের উপর, তাই সেখানে তেমন কোনো বাজার নেই। সেখানকার সবই আসে কাঞ্চনপুর থেকে। এরই মধ্যে দেখি কমলা রঙের সূর্যটা জাম্পুই পাহাড়ের দিকে ঢলে পড়ল। আমাদের সারথি বলরামের তাড়ায় আমরা আবার গাড়িতে চেপে বসলাম। এখান থেকে লজ 29 কিলোমিটার, সময় লাগলো 1.25 ঘন্টা। পৌঁছতে সন্ধে হয়ে গেল। নিজ অধ্যুষিত এই পাহাড়ে দেখি বড়দিনের তোড়জোড় চলছে। পরের দিন খুব ভোরবেলা দেখলাম পূর্ব দিকে মিজো পাহাড়ের মাথাটা আস্তে আস্তে লাল হয়ে গেল। পাহাড়ের পিছন থেকে সূর্য ধীরে ধীরে বেরিয়ে এলো। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম জাম্পুই পাহাড়ের ছোট ছোট গ্রামগুলো দেখব বলে। এখানে আকাশ খুব পরিষ্কার বলে রোদ খুব চড়া হয়ে ওঠে। গাছের গায়ে ডাস্টবিন বাঁধা, তাই ময়লা পড়ে নেই কোথাও। কয়েকজনের বেশ বড় বড় সুপুরি বাগান আছে। জলের খুব অভাব থাকায় বৃষ্টির জল ধরে রেখে মাছ চাষ করা হয়। এক গাড়ি জলের দাম 2000 টাকা। প্রত্যেকটা বাড়ি রঙিন ফুল গাছে সাজানো। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছলাম উত্তর ত্রিপুরার শেষ গ্রাম ফুলুংসইতে। কিন্তু ইতিমধ্যেই রোদটা বেশ চড়া হয়ে উঠেছে, তাই লজে ফিরে যাওয়া ছাড়া আর উপায় নেই। বিকেল হতেই দেখলাম পশ্চিমের বেগুনি নীল আকাশে টকটকে লাল সূর্য হাজির হয়ে গেছে। কিছুক্ষণ পরে নামতে নামতে লাল সূর্যটা গাছপালার ফাঁকে অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম শৈব তীর্থ ঊনকোটির উদ্দেশ্যে। জাম্পুই থেকে ঊনকোটির দূরত্ব 114 কিলোমিটার, সময় লাগে প্রায় 3.5 ঘন্টা। পাহাড়ের গায়ে গায়ে বিশালাকায় দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। পাহাড়ের গায়ে গায়ে সিঁড়ি করা আছে, তাই উঠতে সেরকম কোনো অসুবিধা হয় না। সেদিন আমরা ঊনকোটি থেকে সামান্য দূরে রাত্রিবাস করলাম। ঘরে শুয়ে শুয়েই দেখতে পাচ্ছি সিলেটের সীমানা, কিন্তু পথ আগলে রেখেছে কাঁটা তার।
পরের দিন আগরতলা ফেরার পরে গন্তব্য ছবিমুড়া। আগরতলা থেকে ৮২ কিলোমিটার। নৌকা ভাড়া করে এগিয়ে চললাম গোমতীর কালো জল ঠেলে। দুদিকের পাহাড় ঘন সবুজ গাছপালায় ঢাকা। অ্যামাজনের গভীর জঙ্গলের মতো রোমাঞ্চকর পরিবেশ। এরই মধ্যে দেখি বক উঠছে মাছ ধরার মতলবে। বেশ কিছুক্ষণ চলার পর চোখে পড়ল গোমতী নদীর দুধারে পাহাড়ের ঢালে ঘন জঙ্গলের মধ্যে কারা যেন বিরাট বিরাট দেবদেবীর মূর্তি পাথরের গায়ে খোদাই করে রেখেছে। পুরো জায়গাটি দেখতে নৌকোতে প্রায় ঘন্টা ৩ লাগলো। বিকেল নাগাদ নীরমহলে উপস্থিত হলাম। নীরমহল প্রাসাদটি রুদ্রসাগর হ্রদের মাঝে অবস্থিত। হ্রদের জলে চড়া পড়ে গেছে। দিন শেষ হয়ে যাওয়ার মুখে প্রচুর পাখি উড়ে বেড়াচ্ছে জলের উপর। নৌকো করে প্রাসাদে পৌঁছতে হয়। বারান্দাগুলি সব লেকের জলে ঝুলে আছে। অন্ধকার নামতে না নামতে দেখি প্রাসাদের গায়ে গায়ে লাল নীল আলো জ্বলে উঠল। আমরা ফিরতি নৌকায় ফিরে এলাম। প্রাসাদের ঠিক উল্টো দিকে সাগর মহলে থাকার ব্যবস্থা। আমাদের ত্রিপুরা ভ্রমণও শেষ হতে চলল। পরের দিন কলকাতার ফ্লাইট যেহেতু সন্ধেবেলা, তাই আমরা সকাল সকাল চলে গেলাম সিপাহীজলা। এটি বিখ্যাত ক্লাউডেড লেপার্ড, বেয়ার ক্যাট, উল্লুকের জন্য। সেখান থেকে দুপুরে আমরা গেলাম কমলা সাগর বা কসবা কালীবাড়ি। কালীবাড়ির গা ঘেঁষেই বাংলাদেশের কুমিল্লা জেলা। বাংলাদেশের ট্রেন যেতে দেখলাম মাথার উপর মানুষ বসে আছেন। কালীবাড়ি দর্শন করে আমরা চললাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এবার বলি কিভাবে যাবেন। কলকাতা থেকে স্পাইস জেট, ইন্ডিগো বা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে সোজা পৌঁছে যান আগরতলা। কোথায় থাকবেন? গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউস। ডাবল বেডের ভাড়া 2128 টাকা থেকে শুরু। ঊনকোটি ট্যুরিস্ট লজ। ডাবল বেডের ভাড়া 950 টাকা থেকে শুরু। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। তবে হোটেলের ভাড়া পরিবর্তন সাপেক্ষ। সরাসরি যোগাযোগ করাই বাঞ্ছনীয়। লাইফ অন দ্য রোড। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে আমার চ্যানেল ট্যুরিজম ডায়েরি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা।